মাস্টার এবং ছাত্রীর মার সাথে এক অদ্ভুত ঘটনায় ছাত্রীর মা প্রেগনেন্ট। দ্বিতীয় পর্বটি শুরু করার আগে তোমরা যারা এখনও প্রথম পর্বটি শুনে নাই তারা প্রথম পর্বটি শুনে নাও, কারণ দ্বিতীয় পর্বটি অনেক অনেক মজা হতে চলেছে। চলো বন্ধুরা, দ্বিতীয় পর্বটি শুরু করা যাক। তুমিও তো আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবেসেছিলে। কই, আমি তো কোনো অভিযোগ করিনি। তুমি তো তার সাথেই নিজের জীবনটাকে রঙিন করতে চেয়েছিলে, কিন্তু পারোনি, কারণ সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। সে যদি চলে না যেত তাহলে তো তুমি ঠিকই আমাকে ভুলে তার সাথে সুখে শান্তিতে জীবন যাপন করতে। তাহলে আমি কেন পারব না? আমার বুঝি ভালো থাকার অধিকার নেই, ভালোবাসার অধিকার নেই? আমার মনে হয় আমি তোমার সাথে ভালো থাকতে পারব না, তাই তোমার সাথে আবার নতুন করে নিজেকে প্রেমের বন্ধনে বাঁধতে চাই না আমি। সাইলার সাথে কথা বলার সময় হঠাৎ করেই মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। এর আগে কখনো এমন হয়নি আমার। আমি মাথায় ব্যথা নিয়েই বাসায় চলে গেলাম। ওষুধ খেলাম, সারাদিন শুয়ে থাকলাম, তারপরেও মাথা ব্যথা কমল না। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি। ঘুম ভাঙল বিকেল 5টায়। তখনও উর্মিলা বাসায় ফিরেনি। তাহলে কি সে চিরদিনের জন্য চলে গেল? আমাকে তো বলে যাওয়ার কথা। তার সব জিনিসপত্র তো এখানেই আছে। এসব না নিয়ে তো সে যাওয়ার কথা না। সেই সকাল 10টায় আমি তাকে হাসানের কাছে রেখে এলাম। এখনও সে হাসানের সাথেই আছে। কি করছে তারা সারাটা দিন ধরে আমার খুব জানতে ইচ্ছে করল, কিন্তু চাইলেই তো আর সব জানা সম্ভব না। এটাও আমার পক্ষে জানা সম্ভব না। কি আর করবে? ভালোবাসা বিনিময় করবে, এর বেশি কিছু না। আর করবেই তো, তারা প্রেমিক প্রেমিকা, এটুকু করতেই পারে। কিন্তু তাদেরকে নিয়ে এমনটা ভাবতে আমার খারাপ লাগছে কেন সেটাই বুঝলাম না। অনেক কিছু করেও যখন মাথা ব্যথাটা কোনো ক্রমেই কমছিল না, তখন ভাবলাম একবার ডাক্তারের কাছে যাওয়া উচিত। শুনেছি মানুষের যখন ব্রেইন টিউমার হয় তখন মাথায় অনেক পেইন হয়, কিন্তু আমার তো এর আগে এত পেইন হয়নি কখনো। তবুও কেন জানি ভয় হতে লাগল। আমার তো আবার এরকম কিছু হলো না? ব্রেইন টিউমার হলে নাকি অপারেশনে বাঁচার সম্ভাবনা মাত্র 5%। অপারেশন করতেও অনেক টাকা লাগে। হলেই বা কি? আমি মারা গেলেও তো কাদার মতো কেউ নাই আমার। হয়তো বাবা মা জানতেই পারবে না তাদের ছেলেটা তাদের অজান্তেই তাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে। আমার এক বন্ধু ঢাকা মেডিকেলে চান্স পেয়েছিল, ওর নাম রাশেদ। খুব ভালো স্টুডেন্ট। ধুর, কি বলি আমি, ভালো না হলে কি আর ঢাকা মেডিকেলে চান্স পায়? মাথা ব্যথার সাথে সাথে কথাগুলোও কেমন জেন হয়ে যাচ্ছে। রাশেদের পড়াশোনা শেষ হয়েছে, এখন ঢাকাতেই রোগী দেখে। ওর কাছে গেলে কেমন হয়? টাকাও খরচ হবে না, আমার মাথা ব্যথার কারণটাও জানতে পারব। আমার হাই স্কুল জীবনের অনেক বন্ধুরাই এখন প্রতিষ্ঠিত। আমি শুধু কিছু করতে পারিনি। এখানেও কি আমি ব্যর্থ না? নিজের বাবা মায়ের কাছে আদর্শ সন্তান হতে পারলাম না, বোনের কাছে ভালো ভাই হতে পারলাম না, ভালোবাসার মানুষের কাছে বিশ্বাস অর্জন করতে পারলাম না। সব জায়গায় কেন জানি আমি ব্যর্থ। মৃত্যুতেও কি আমি ব্যর্থ হব? না, মৃত্যুর কাছে আমি সফল হব। আমার বিশ্বাস এই স্বার্থপর পৃথিবীর সবাই আমাকে নিরাশ করলেও মৃত্যু আমাকে ভালোবেসে বরণ করে নিবে। আমার ডাক্তার বন্ধুর সাথে দেখা করলাম, পরীক্ষাও করালাম। ভয় হচ্ছে খারাপ কিছু ধরা পড়বে হয়তো আমার। এমন সময় আমার বন্ধু আমার কাছে এসে বলল, এত চিন্তা কিসের? তেমন কিছুই হবে না। বেশি টেনশনে থাকিস, আর রোদের মধ্যে ছিলি সেজন্য হয়তো এমন হয়েছে। তোর সাথে কি হাসানের কথা হয়? হাসানের কথা শুনে আমি থমকে গেলাম। আমি গোমরা মুখে বললাম, কি না, কেন বলতো? তখন রাশেদ বলল, হাসান তো এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে তো মেয়েদের সাথে কথাই বলতে পারত না, আর এখন ওর কয়েকটা গার্লফ্রেন্ড। হাসান রাজশাহী থেকে মাঝে মাঝেই ঢাকায় আসতো সাইলা নামের একটা মেয়ের সাথে দেখা করতে। সাইলা নামটা শুনে বুকের ভিতর ছ্যাঁত করে উঠল। আমি যেই সাইলাকে চিনি সেই সাইলা নয় তো? রাশেদ আবার বলল, আমিও একদিন ওদের সাথে ঘুরতে গিয়েছিলাম। মেয়েটার বাসা ঢাকাতেই। 5-6 মাস আগে মেয়েটা আমার এখানে এসেছিল। হাসানের সাথে ফিজিক্যালি রিলেশন করার কারণে মেয়েটার পেটে যে বাচ্চার জন্ম নিয়েছিল সেটা নষ্ট করতেই আমার কাছে এসেছিল তারা। তুই শুনলে অবাক হবি, এই মেয়েটার সাথে এরকম একটা কাজ করার পরেও হাসানের এখনও 2টা গার্লফ্রেন্ড। ও মেবি ঢাকায় আসবে ট্রান্সফার হয়ে। আমার কাছে মেয়েটার পিকও আছে, দাঁড়া তোকে দেখাচ্ছি। ঘুরতে গিয়ে তুলেছিলাম। কথাগুলো বলেই নিজের ফোনে একটা পিক দেখালো আমাকে।
ছবিটা দেখে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেলাম আমি। এটা তো সেই সাইলা যাকে আমি চিনতাম, জানতাম, এখনও চিনি। তাহলে কি আমার ব্রেকআপের পর সাইলা হাসানের সাথেই রিলেশনে জড়িয়েছিল? অথচ সাইলা আমাকে অশুদ্ধ বলত আর নিজেকে বিশুদ্ধ দাবি করত। তাহলে কি পৃথিবীর নোংরা মানুষগুলোই নিজেকে বিশুদ্ধ দাবি করে? আসল বিশুদ্ধ মানুষগুলো নিজের বিশুদ্ধতা লুকায়িত রাখে? রাশেদের কথাগুলো কেন জানি বিশ্বাস করতে পারলাম না আমি। সাইলা কি সত্যিই এমনটা করতে পারে? আমি তো ওর সাথে অনেক দিন রিলেশনে ছিলাম, একটা চুমু পর্যন্ত খাইনি ওকে। কিন্তু বিশ্বাস না করেও তো উপায় নেই। রাশেদ তো আর আমাকে মিথ্যা বলবে না। আমাকে মিথ্যা বলে ওর কি লাভ? আর তাছাড়া ছবিগুলো তো মিথ্যা হতে পারে না। আর সে কি করে হাসানের সাথে এমন কাজ করল? সাইলা কি নিজ থেকেই এমন করেছে নাকি হাসান তাকে বাধ্য করেছে? সবশেষে তো কাজটা সে করেছে, এটাই সত্য। মেয়েরা কি তাহলে সহজ সরল ছেলেদের চেয়ে প্লেবয় টাইপ ছেলেদেরকেই বেশি পছন্দ করে? উর্মিলার সাথেও কি আজ এমন কিছু হবে? না, এটা আমি ভাবতে পারছি না। উর্মিলার সাথে এমন কিছু হলো হয়তো মানুষের উপর থেকে আমার বিশ্বাসটা চিরতরে উঠে যাবে। উর্মিলাকে নিয়ে কেন জানি চিন্তা হতে লাগল। একবার ফোন করে সব বলবো ওকে, যাতে করে ও হাসানের কাছ থেকে নিজেকে সেফ রাখতে পারে। উর্মিলার নাম্বারটা বের করে কয়েকবার ফোন দিলাম, কিন্তু সে ফোন ধরল না। ভয়টা যেন আরও বাড়তে লাগল। তাহলে কি উর্মিলা আর হাসান ওই একই নোংরামিতে ব্যস্ত, যেমনটা সাইলা আর হাসান করেছিল? আমি উর্মিলাকে ফোনের উপর ফোন দিয়ে গেলাম, কিন্তু সে ফোন ধরল না। জানি না ফোন ধরলে তাকে হাসানের কথা বলতে পারতাম কিনা। তবুও তাকে অনেকবার ফোন দিলাম, কিন্তু সে আমার ফোন ধরল না। আমার এমন অবস্থা দেখে রাশেদ জানতে চাইল কি হয়েছে আমার। আমি তাকে কিছু বললাম না, কারণ এই মুহূর্তে উর্মিলা আর হাসানের ব্যাপারটা তাকে জানাতে ইচ্ছে করছিল না। আমি রাশেদকে বললাম, তোর কাছে তো হাসানের নাম্বার আছে, একটু ফোন দিয়ে দেখ ও এখন কোথায়, কি করছে। রাশেদ হাসানকে ফোন দিল, কিন্তু হাসানের ফোনও বন্ধ দেখাল। কি হতে পারে উর্মিলার সাথে কিছুই বুঝতে পারছিলাম না। তবে মনে প্রাণে চাচ্ছিলাম আর যাই হোক না কেন উর্মিলার সাথে যেন খারাপ কিছু না হয়। তাহলে হয়তো অনেক বেশি কষ্ট পাব। যদিও এই ছোট্ট জীবনে কষ্ট জিনিসটা কম পাইনি আমি, তবে এমন কষ্ট যেন না পাই যেটা সহ্য ক্ষমতার বাইরে। তাড়াতাড়ি বাসায় ফিরতে চাইলেও ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেল। রাশেদ জানালো তেমন কোনো সমস্যা নেই। আমি শুধুই অদ্ভুত সব চিন্তা করেছিলাম। বাসায় গিয়ে দেখলাম উর্মিলা মন খারাপ করে গোমরা মুখে বিছানায় বসে আছে। তাকে এভাবে দেখে খারাপ লাগছিল আমার। তাকে সবসময় ভালো দেখতে পারলে কেন জানি আমারও অনেক ভালো লাগে। কিন্তু তার মন খারাপ দেখলে আমারও মনটা বিষণ্ণ হয়ে যায়। আগে এমন হতো না, কয়েকদিন হলো এমন হচ্ছে। আমি তার কাছে জানতে চাইলাম, কি হয়েছে আপনার? এমন মনমরা হয়ে বসে আছেন কেন? উর্মিলা আমার প্রশ্নের বিপরীতে কপাল কুঁচকে বলল, জামাই মারা গেছে তো তাই মন খারাপ। হাসান আর উর্মিলাকে নিয়ে অনেক চিন্তার মাঝেও আমি কিঞ্চিৎ হেসে বললাম, বেঁচে থাকতেই মেরে ফেললেন আমাকে। আমি তো আপনার পথের কাঁটা হইনি। তাহলে মারার কি দরকার? যে মানুষটা এমনিতেই মরা তাকে মেরে কি লাভ বলেন? আমার কথা শুনে উর্মিলা বসা থেকে উঠে দাঁড়াল। আমার দিকে এগিয়ে এসে বলল, আপনার আবার কি হলো? এত ইমোশনাল হইয়েন না তো। সবসময় এত ইমোশন ভালো লাগে না। বেঁচে থাকার জন্য জীবনে কিছু ফান মাস্তি থাকা দরকার আছে। সিরিয়াসনেস জীবনকে কেমন জানি আমি সহীন মনে হয় গি। উর্মিলার এমন কথা বলার কোনো আগাগোড়া খুঁজে পেলাম না। আমিও তার সাথে তাল সাইলায় বললাম, আমি কি সত্যিই অনেক সিরিয়াস? তখন উর্মিলা হেসে বলল, বিন্দুমাত্র সন্দেহ নেই। আপনি আমাকে ওইভাবে একা রেখে চলে আসলেন কেন? উর্মিলার এমন প্রশ্ন শুনে আমি কিছুটা আশ্চর্য হলেও মনে মনে খুব খুশি হলাম। আমি তার দিকে তাকিয়ে বললাম, ওমা, একা কোথায়? আপনার বয়ফ্রেন্ডের কাছেই তো রেখে এলাম। বয়ফ্রেন্ডের কাছে বুঝি নিজেকে নিরাপদ মনে করেন না? তখন উর্মিলা বলল, তা করব না কেন? বাট আপনার ওভাবে আমাদেরকে একা রেখে আসা উচিত হয় নাই। আমি চেয়েছিলাম আপনিও আমাদের সাথে সারাদিন থাকেন, আমাদের সাথে ঘুরেন গু। আমি তাকে হাসানের আসল রূপটার কথা বলতে চাইলাম একটা মেয়ের সাথে তার বয়ফ্রেন্ডের ফিজিক্যালি সম্পর্কের কথা। কিন্তু ভয় হলো উর্মিলা যদি আমার কথা বিশ্বাস না করে, যদি ভাবে হাসানকে তার চোখে খারাপ বানানোর জন্য আমি এসব বলছি।
তাহলে তো ব্যাপারটা হিতে বিপরীত হয়ে যাবে। ছবিটাও নিয়ে আসিনি। কিন্তু ছবি দেখালেই কি আর উর্মিলা বিশ্বাস করবে? হাসান তো এখন প্রতিষ্ঠিত, তার সাথে এমন ছবি থাকাটা তো অস্বাভাবিক কিছু না। কিন্তু যেভাবেই হোক না কেন উর্মিলাকে এই বিষয়টা আমার জানাতে হবে। আমি উর্মিলাকে বললাম, নিরাপদ মনে করা উচিত না। আমি মনে করি কোনো মেয়েই অন্য পুরুষের কাছে নিরাপদ না। যেখানে নিজের আপনজনরাই সুযোগ পেলে ঝাঁপিয়ে পড়ে সেখানে অন্য কারো কাছে নিরাপদ মনে করাটা বোকামি। আপনি বরং আপনার বয়ফ্রেন্ডের সম্পর্কে ভালোভাবে একটু খোঁজ খবর নিয়েন। বলা তো যায় না কার মনে কি আছে গি। আমার কথাগুলো শুনে যে উর্মিলা খুব একটা খুশি হতে পারল না সেটা তার মলিন মুখটাই জানান দিচ্ছিল। নিজের বয়ফ্রেন্ড সম্পর্কে কেউ খারাপটা শুনতে চায় না, সবাই ভালোটা শুনতে চায়। উর্মিলাও তেমন। উর্মিলা মলিন মুখে বলল, এসব বলার কারণ কি? আমার বয়ফ্রেন্ডকে আমার চোখে খারাপ বানিয়ে আপনার কি লাভ? আমি তো আপনাকে চিনি না, জানি না। তবুও তো আপনার সাথে এক ছাদের নিচে বসবাস করছি। আপনার কাছে যদি নিজেকে নিরাপদ ভাবতে পারি তাহলে আমার বয়ফ্রেন্ডের কাছে কেন নিজেকে নিরাপদ ভাবতে পারব না? উর্মিলার কথায় কোনো যুক্তিসঙ্গত উত্তর খুঁজে পেলাম না আমি। তাই শুধু বললাম, আমার কোনো লাভ নেই। আমার মনে হলো তাই কথাগুলো বললাম। আর একটা কথা, খারাপ মানুষগুলো কিন্তু প্রথমে বিশ্বাসটা অর্জন করে নেয়। সে আশ্বাস দেয় সে খারাপ কিছু করবে না, কিন্তু সবশেষে দেখা যায় বিশ্বাসী মানুষটাই দুর্বলতার সুযোগ নিয়ে অনেক কিছু করে বসে। বিশ্বাসী মানুষগুলোকে ধোঁকা দেওয়া এই পৃথিবীর সহজ কাজগুলোর মাঝে একটি। আর আমি আপনাকে অনেকবার ফোন দিয়েছিলাম, আপনি ফোনটা ধরেননি কেন? তখন উর্মিলা বলল, আপনার কথা ঠিক আছে, তবে আপনিও তো এখন আমার সর্বনাশ করতে পারেন, তাই বলে কি আপনার সাথে থাকা বাদ দিয়ে দিব? ফোন ধরিনি কারণ ইচ্ছে করেনি, তাই উর্মিলার কথা শুনে মনে হলো তার তো হাসানের সাথে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সে আবার আমার সাথে থাকার কথা কেন তুলছে? আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি তো বলছিলেন আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা হওয়ার পর দেখা হলেই তার কাছে চলে যাবেন, কিন্তু তার সাথে না গিয়ে এখানে পড়ে রইলেন যে? তখন উর্মিলা বলল, কেন? আমি থাকাতে বুঝি আপনার অনেক বেশি সমস্যা হচ্ছে? উর্মিলার এমন কথা শুনে তাকে বলতে ইচ্ছে হলো, আমি তো চাই তুমি সবসময়ের জন্য আমার কাছে থেকে যাও, কিন্তু তুমি কি আমার চাওয়াটা রাখতে পারবে? কিন্তু আমি এটা না বলে তাকে বললাম, সমস্যা না, তবে আপনার পেছনে অলরেডি অনেক টাকা খরচ হয়ে গেছে। নিজের বাবা মাও তো সন্তানের জন্য এমনি এমনি কিছু করতে চায় না। আপনি আর কয়দিন থাকবেন এখানে? উর্মিলা জোরে নিঃশ্বাস ফেলে বলল, জানি না কতদিন থাকতে হবে। হাসান রাজশাহী থেকে আমার সাথে দেখা করতে এসেছিল। যেদিন পালিয়ে যাওয়ার কথা ছিল সেদিন ও ঢাকাতে আসার পর ছিনতাইকারীদের হাতে পড়েছিল। না হলে সেদিনই আমাকে রাজশাহী নিয়ে যেত। কিন্তু এখন যেহেতু থাকার মতো অবস্থা আমার আছে তাই আর নিয়ে যাবে না। খুব তাড়াতাড়ি নাকি সে ট্রান্সফার হয়ে ঢাকায় আসবে। ততদিন এখানেই থাকতে হবে গি। আমি নিজের অজান্তেই বলে ফেললাম। ভালোই হয়েছে ঠিকমতোই ছিনতাইকারী ধরেছিল, না হলে সেদিন অনেক কিছুই হতে পারত। আমার এমন কথা শুনে উর্মিলা ধমকের সুরে বলল, কী সব আবোলতাবোল বলছেন? ভালোই হয়েছে মানে? ওই দিন ওই ঘটনাটা না ঘটলে তো আর আপনার সাথে দেখা হতো না, আমাকেও এমন অবস্থায় পড়তে হতো না। আর আপনি বলছেন ভালোই হয়েছে? অদ্ভুত। আমি প্রসঙ্গটা এড়িয়ে গিয়ে বললাম, আপনাকে একটা কথা বলি, রাগ কইরেন না গি। তখন উর্মিলা বলল, রাগ করার মতো হলে রাগ না করে থাকতে পারবো না গি। সে রাগ করবে জেনেও তাকে আমি বললাম, আপনার বয়ফ্রেন্ড কেমন যে আপনাকে একটা অবিবাহিত ছেলের সাথে এক ফ্ল্যাটে থাকতে দিচ্ছে? আমি যদি আপনার বয়ফ্রেন্ডের জায়গায় থাকতাম তাহলে কখনোই আমি আপনাকে এভাবে একজন ছেলের সাথে এক বাসায় থাকতে দিতাম না গি। তখন উর্মিলা বলল, সবার মনমানসিকতা তো আর এক না। হাসান আমাকে বিশ্বাস করে বলেই থাকতে দিয়েছে, কারণ সে জানে আমি এমন কিছু করব না। আর আমার একা থাকতে ভয় লাগে, সেজন্যই আপনার সাথে শেয়ার করে থাকি গু। আমি অনেক চেষ্টা করেও যখন উর্মিলাকে হাসান সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা দিতে পারলাম না, তখন মনে মনে রাগ করে বললাম, যা, তোর জীবন তুই নষ্ট করবি, আমার বালের কি? তোর ভালো চাই আর তুই ভাব ন্যাসকে। উর্মিলার সাথে কথা বলে ঘুমাতে গেলাম, কিন্তু ঘুম এলো না। ভাবলাম শর্মিলাকে একবার ফোন দেই। বাবা মা কি সব সত্য জানে নাকি শর্মিলা অভিমান করে কিংবা তার মায়ের শোকে এখনো কিছু জানায়নি।
কিন্তু শর্মিলা মা তো জানাতে পারে। মৃত্যুর আগে মানুষ চায় নিজের ভুলগুলো শুধরে নিতে। কারো কাছে খারাপ মানুষ হয়ে কেউ কখনো মরতে চায় না। মৃত্যুর আগে সবাই চায় নিজের জানা পাপকাজগুলো থেকে নিজেকে মুক্ত করতে, সবার কাছে ক্ষমা চেয়ে নিতে চায়। সবাই ক্ষমাও করে দেয়। যতই শত্রুতা থাকুক না কেন, মৃত্যু পথযাত্রী একজন মানুষকে ক্ষমা করবে না এমন মানুষ হয়তো দুনিয়াতে নাই। তাহলে আমারও কি শর্মিলা মায়ের সাথে একবার দেখা করা উচিত, তাকে ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া উচিত? কিন্তু আমার যে মন চায় না আমি ওই মহিলার কাছে যাই। মনের বিরুদ্ধে কি কোনো কিছু করা যায়? যায় না। গেলেও আমি আমার মনকে দুঃখ দিয়ে তার বিরুদ্ধে যেতে চাই না। তাই আমি শর্মিলাকে ফোন দিলাম না। 2 দিন পর হঠাৎ করেই বাবার নাম্বার থেকে ফোন পেয়ে অনেকটা চমকে গেলাম। এতদিন পর কি মনে করে বাবা আমাকে ফোন দিল এটা ভাবতেই প্রথমবার ফোনটা ধরতে পারলাম না। পরের বার যখন ফোন দিল তখন আর না ধরে পারলাম না। তবে তাদের উপর আমার অনেক অভিমান জমা হয়ে আছে। জানি না এই অভিমানগুলো তারা ভাঙাতে পারবে নাকি আমি নিজেই আমার পাহাড় সমান অভিমানগুলোর কাছে হার মানব। ফোন ধরার পরেই বাবা যে কথাটা বললেন সেটা হলো, তুমি বাসায় চলে আসো। তোমার বোনের বিয়ে হয়ে গেছে। তোমার সম্পর্কে আমরাও সত্যটা জানতে পেরেছি। অনেকেই জানতে পেরেছে তুমি কাজটা করনি। যে তোমাকে এভাবে লাঞ্ছিত করেছিল আল্লাহ তাকে তার পাপের শাস্তি দিয়েছে। তুমি বাসায় চলে আসো। তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে গি। বাবার বলা কথাগুলো কেন জানি আমার ভিতরটাতে জায়গা করে নিতে পারল না। সেজন্যই হয়তো আমার পাহাড় সমান অভিমানগুলো বলে উঠল। আপনি তো বলেছিলেন যদি 1 বছরের মধ্যে বেঁচে থাকার মতো কোনো কিছু করতে না পারি, তাহলে যেন আপনার কাছে চলে আসি। কিন্তু আফসোসের বিষয় আপনার কথাটাকে মিথ্যা প্রমাণ করে আমি নিজের বেঁচে থাকার মতো একটা অবস্থান তৈরি করেছি। এখন আমি আপনাকে ছাড়াই বেঁচে থাকতে পারব। এখন কি আপনার কাছে যাওয়ার কোন দরকার আছে? আমার তো মনে হয় না গে। আমার কথাগুলো শুনে বাবা প্রচণ্ড রাগ করলেন। ধমক দিয়ে বললেন, বেয়াদব ছেলে গু। কথাটা বলেই তিনি ফোনটা রেখে দিলেন। বাবা ফোন রেখে দেওয়ার পর আমারও কেন জানি খারাপ লাগল। এভাবে না বললেও পারতাম। নিজের ওপর নিজেরই রাগ হতে লাগল। রাগটা কারো ওপর ঝাড়তে হবে। বাবার সাথে এত খারাপ ব্যবহার করেছি এটা মনে রাখতে চাই না আমি। এর জন্য কারো সাথে আমার ঝগড়া করতে হবে, খারাপ ব্যবহার করতে হবে, বকা দিতে হবে। কিন্তু কাকে দিব? সাইলাকে দেওয়া যায়। এই মেয়েটা আমাকে অনেক মিথ্যা বলেছে। আজকে সব কিছুর শোধ তুলব আমি। আমি সাইলাকে ফোন দিব বলে বিছানায় থেকে উঠে বারান্দায় গেলাম। ঠিক তখনই শর্মিলা ফোন পেলাম। বাট এই মুহূর্তে আমার শর্মিলার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। শর্মিলা ফোন কেটে দিয়ে যে আমি সাইলাকে ফোন দিব সেই সুযোগটা শর্মিলা আমাকে দিচ্ছে না। ফোন কেটে দেওয়ার পরেও সে বারবার ফোন দিচ্ছে। আমি একরাশ বিরক্তি নিয়েই শর্মিলা ফোনটা ধরলাম আর রাগান্বিত কণ্ঠে ধমক দিয়ে বললাম, তোমার সমস্যা কোথায়? বারবার কেটে দেওয়ার পরেও কেন এত ফোন দিচ্ছ? মানুষের সমস্যা থাকতে পারে না? আর আমি তো তোমাকে বলেছি আমি তোমার বাসায় যেতে পারবো না। আমি তোমার মাকে সেদিন থেকেই অনেক ঘৃণা করি যেদিন যে আমার উপর সে মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়েছিল। সে মৃত্যু পথযাত্রী বলে আমি তার কাছে যাব, সে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করে দিব। এতটা ভালো মানুষ না আমি। আমি এখনো ওই দিনটির কথা ভুলিনি, যেদিন তুমি আর তোমার মা আমাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছিলে। তুমি আমাকে অন্তত এই রিকোয়েস্টটা করো না, করলেও আমি রাখব না। সত্যি বলছি আমি তোমার মাকে মন থেকেই ঘৃণা করি। সে বেঁচে থাকতেও তাকে ঘৃণা করব, মরে গেলেও করব। তার প্রতি আমার ঘৃণাটা বিন্দুমাত্র কমবে না। কখনো না, কোনোদিন না গি। আমার কথাগুলো যে শর্মিলা ভিতরটাকে আঘাত করল, ক্ষতবিক্ষত করল সেটা আমি বুঝতে পারলাম। সেজন্যই হয়তো শর্মিলা বিষণ্ণ কণ্ঠে আমাকে বলল, স্যার, মানুষ তো ভুল করলে স্বয়ং আল্লাহ তাকে ক্ষমা করে দেন, সে যদি মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়। আপনাকে যে মিথ্যা অপবাদ দিয়েছিল তার শাস্তি হিসেবে সে এমন একটা রোগে আক্রান্ত হয়েছে যে বেঁচে থাকতেও নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তাকে। তার কাছে কেউ যেতে চায় না, তাকে সবাই দূর থেকে দেখেই চলে যায়। আল্লাহ তাকে তার পাপের শাস্তি দিয়েছে। সে মরার আগে একটাবার আপনার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, আপনার দুহাত ধরে ক্ষমা চাইতে চায়। আপনি কি তাকে সেই সুযোগটা দিবেন না? আপনি তো এতটা নিষ্ঠুর কখনো ছিলেন না। আমার মায়ের বেলায় কেন তাহলে এমন করছেন? একবার ভিতরটাকে প্রশ্ন করুন, আপনি কি কাজটা ঠিক করছেন? শর্মিলা কথা শুনে আমার প্রচণ্ড রাগ হল।
রাগে গড়গড় করতে করতে আমি বললাম, তুমি হয়তো এটাও জানো না পৃথিবীতে সব ভুলের ক্ষমা হয় না। তোমার মায়ের খালাতো ভাইয়ের মান মর্যাদা অনেক উপরে, তার পরিবারের সমাজে অনেক কদর আছে। এলাকার সবাই তাদেরকে অনেক সম্মান করে, কেউ তাদের সম্পর্কে কখনো খারাপ বলতে পারেনি। তাই তোমার মা চায়নি তার কারণে পুরো পরিবারটা সবার কাছে হাসির পাত্র হোক। তোমার মা নিজের মানসম্মান নিয়ে কখনো ভাবেনি, কারণ তোমাদের তেমন কেউ ছিলই না যারা তোমার মায়ের এমন কাজে অপমান বোধ করবে। তোমার মা তার আপনজনদের সম্মান নিয়ে ভাবল, তাদের পরিবার নিয়ে ভাবল। কিন্তু সে একটাবারও ভাবেনি, আমারও মানসম্মান আছে, আমারও পরিবার আছে, তারাও অপমানিত হতে পারে। তার আপনজনদের অপমান যাতে না হয় সেজন্যই তোমার মা এমনটা করেছে আমি অনেকটা পরে হলেও বুঝতে পেরেছি। অন্য কারো সাথে কুকর্ম করার পর সেটা আমার উপর দিয়ে চালিয়ে দিয়েছে। এটাকে তুমি ক্ষমা করতে বলো? এটা ক্ষমা করার মতো কোনো কাজ না। দুনিয়ার আর সবাই পারলেও আমি পারব না। আমার এমন কথা শুনে শর্মিলা কেঁদে দিল, কাঁদতে কাঁদতে বলল, স্যার, পৃথিবীর কোনো মেয়ে কি নিজের মায়ের সম্পর্কে এমন কিছু শুনতে পছন্দ করবে? তার ভালো লাগবে? আমি তো এসব জানি। তাহলে কেন শুধু শুধু আমাকে মনে করিয়ে দিচ্ছেন আমার মা একজন খারাপ মানুষ? অন্য একজন ছেলের সাথে পরকীয়াতে লিপ্ত ছিল। হাজার খারাপ হলেও তো সে আমার মা। আমি তার খারাপটা শুনতে পারি না। মরার আগে তার একটাই ইচ্ছে আপনার সাথে কথা বলবে সে। মেয়ে হিসেবে তো একজন মায়ের জন্য এটা করতেই পারি না? হোক না সে খারাপ, তবুও তো মা। আমার জায়গায় আপনি থাকলে কি করতেন বলেন? শর্মিলা এমন নীরব আত্মসমর্পণে খারাপ লাগল আমার। তবে আমি নরম হলাম না। আমি তাকে বললাম, আমার মা এমন কিছু করলে তাকে কোনোদিন আমি মা বলে পরিচয় দিতাম না। তুমি হয়তো জানো না একটু আগে আমি আমার জন্মদাতা বাবার সাথে কতটা খারাপ ব্যবহার করেছি। আমার মায়ের সাথেও কথা বলিনি। কারণ কি জানো? শুধুমাত্র তারা আমার খারাপ সময়ে আমার পাশে থাকেনি, আমাকে বিশ্বাস করেনি। যেখানে নিজের বাবা মায়ের সাথেই আমি আপোষে করলাম না সেখানে তোমার মায়ের সাথে কি করে আপোষে করব? আমি মানুষটাই এমন। সবাইকে ভালোবাসতে চাই, সবার সাথে মিশতে চাই। কাউকে কখনো ঘৃণা করতে পারি না, কিন্তু যদি একবার ঘৃণা করা শুরু করি কাউকে তাহলে শত চেষ্টা করেও তাকে আর ভালোবাসতে পারি না আমি। তোমার মায়ের ক্ষেত্রেও এমন হয়েছে। জানি না এই ঘৃণাটা কতদিন থাকবে। হয়তো সারা জীবন কিংবা 1 বছর। যদি আল্লাহ চায় তাহলে তোমার মা মারা যাওয়ার আগেই তার প্রতি আমার ঘৃণাটার সমাপ্তি হতে পারে। তবে এমনটা হওয়ার সম্ভাবনা নেই। তাই বলছি আমাকে আর ফোন করে অনুরোধ করো না। আমি তোমার অনুরোধ রাখতে পারব না গি। শর্মিলা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাকে অনুরোধ করে, কিন্তু আমি তার অনুরোধ রাখি না। অপমান অবহেলা একজন মানুষকে কতটা নিষ্ঠুর করে তুলতে পারে সেটা বোধহয় আমার থেকে ভালো আর কেউ জানে না। সময়ের ব্যবধানে আমিও যে অনেকটা পরিবর্তন হয়ে গেছি সেটা আজ খুব করে বুঝতে পারলাম। আগে এমন ছিলাম না আমি, সত্যি বলছি, এতটা পাষাণ কখনোই ছিলাম না আমি। কিন্তু আমার খুব কাছের মানুষগুলোই আমাকে এমন বানিয়েছে। সবার দুঃখে আমার ভিতরটা কেঁদে উঠত। কিন্তু এখন আর কাঁদে না। এখন মনে হয় এগুলো সব অভিনয়, নিজের প্রয়োজনে সবাই সবার কাছে নত হয়। প্রয়োজন ছাড়া কেউ কারো কাছে নত হয় না। শর্মিলা মা যদি কঠিন অসুখে আক্রান্ত না হতো তাহলে হয়তো সে আমার কাছে কখনোই ক্ষমা চাইত না। আমার বাবা মা যদি সত্যিটা না জানতে পারত তাহলে তারাও হয়তো আমাকে ফোন দিত না। তাই এসব মানুষের প্রতি আমার ভিতরটাতে আর কোনো মানবতা কাজ করে না। শর্মিলা প্রতিবারের মতো এবারও হতাশ হয়ে ফোন রেখে দেয়। আমি সাইলাকে ফোন দিলাম কিন্তু তার ফোন ওয়েটিং। অনেকবার ফোন দেওয়ার পর সাইলা ফোন ধরল। ফোন ধরে তিরস্কারের সুরে বলল, আজ কি রবি পশ্চিম দিকে উঠেছিল নাকি? তুমি আমাকে নিজ থেকে ফোন দিলে? আমি আমার এক দূর সম্পর্কের আত্মীয়ের সাথে কথা বলছিলাম। তাই তোমার ফোনটা ধরতে পারিনি গে। আমিও তিরস্কৃত কণ্ঠেই সাইলাকে বললাম, আমি তোমার বয়ফ্রেন্ড না। কাজেই আমার কাছে তোমাকে এসব না বললেও চলবে। তোমার যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলতে পারো। এটার জন্য আমাকে বলা মানে আমাকে অপমান করা। কারণ তুমি আমার থেকে অনেক কিছু লুকাতেও পারে। জীবনের সবচেয়ে বড় অপরাধটা তুমি আমার কাছ থেকে হাইড করেছ। আমার কথা শুনে সাইলা অনেকটা বিস্ময় প্রকাশ করে বলল, কি বলতে চাচ্ছ তুমি সরাসরি বল। আমি তোমার কাছ থেকে কিছু লুকাইনি। আমি এখন আমার এক খালার সাথে কথা বলছিলাম। এটাই সত্য। আমি তখন সাইলাকে বললাম, আমি এটার কথা বলিনি। আচ্ছা, সত্য করে একটা কথা বলবে তুমি আমাকে? সাইলা আমার প্রশ্নের জবাবে বলল,
কি কথা বলু? তখন আমি কোনো সংকোচ না করে সরাসরি তাকে বললাম, তুমি কি কখনো সেক্স করেছ? প্রেমিক হিসেবে তোমার কি অশুদ্ধ ছেলে পছন্দ না? যারা তোমাকে মন থেকে ভালোবাসে তাদেরকে তুমি খুব ভালোবেসে কোনোদিন জড়িয়ে ধরেছ কি? ধর নাই, অথচ যারা তোমাকে মন থেকে ভালোবাসেনি, ভালোবেসেছে শুধু তোমার দেহকে, তাদেরকে তুমি নিজের সমস্ত কিছু সঁপে দিয়েছ। তাদের সাথে বিছানায় রাত কাটিয়েছ। অথচ যে মানুষটা তোমাকে মন থেকে ভালোবাসল তার ঠোঁটে কোনোদিন ভালোবেসে একটিবারের জন্য অমিতের স্বাদ নিতে দাওনি। অথচ অন্য কাউকে ঠিকই অমিতের সাগরে নামিয়ে দিয়েছ তুমি। এগুলো কি সত্য না? এগুলো কি তুমি করো নাই? হাসান নামের কোনো ছেলের সাথে কি তুমি নিজের বিছানা শেয়ার করো নাই? একসময় তোমার গর্ভে হাসানের অবৈধ সন্তানও বেড়ে উঠেছিল। তখন তুমি কি করলে? সেই নিষ্পাপ বাচ্চাটাকে মেরে ফেল। এসব কি তুমি করো নাই? আমার কথা শুনে সাইলা একবারের নীরব হয়ে গেল। কোনো কথাই সে বলছে না। সে হয়তো কখনো ভাবেনি তার এই গোপনীয় জঘন্য কাজগুলো আমি একদিন জেনে যাব। প্রায় 2 মিনিট হয়ে যাওয়ার পরেও যখন সে কোনো কথা বলল না তখন আমি বললাম, কি হলো? খুব অবাক হলে তুমি? আমিও খুব অবাক হয়েছিলাম যখন তোমার সম্পর্কে এমন কিছু শুনেছিলাম। আমি বিশ্বাস করেছিলাম না, কিন্তু যখন তোমার খুব কাছে অন্য একজন ছেলেকে দেখলাম তখন আর বিশ্বাস না করে থাকতে পারিনি। বিশ্বাস কর, তোমাকে হাসানের যতটা কাছে দেখেছি অতটা কাছে আমিও মনে হয় কখনো যাইনি। এতটাই শ্রদ্ধা করতাম তোমাকে, কিন্তু তুমি মনে হয় এসব শ্রদ্ধা থেকে নিজের সেক্সুয়াল সুখটাকেই বড় করে দেখেছিলে। কেন করলে আমার সাথে এমন মিথ্যা অভিনয়? শুধুমাত্র আমার ভালোবাসা পাওয়ার জন্য, তাই তো? কিন্তু তুমি কি জানো, এসব জানার পরে তোমার জন্য আমার মনে ভালোবাসা তো দূরের কথা, তোমাকে ঘৃণা করতেও আমার নিজেকে অনেক ছোট মনে হয়। আমার লজ্জা হয় আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম। আমি কিছু না করেও তোমার কাছ থেকে চরিত্রহীনের অপবাদ পেয়েছিলাম, তবুও আমি চুপ করেছিলাম, কিন্তু তুমি এরকম একটা কাজ করার পর সেটা চাপিয়ে রেখে নিজেকে দুধে ধোয়া তুলসী পাতা মনে করতে। কিন্তু জানো কি, সত্য কোনোদিন চাপা থাকে না। দেরিতে হলেও মানুষের সামনে আসে। হাসান খুব একটা ভালো ছেলে না। খোঁজখবর নিয়ে দেখো তোমার সাথে রিলেশন করার ভিডিওটা তার কাছে আছে নাকি। হয়তো এখন জানতে পারবে না, কিন্তু পরে ঠিকই জানতে পারবে। কিংবা কে জানে, তোমার সুন্দর ভিডিওটা একদিন ভাইরাল হয়ে যাবে। আমার কথা শুনে সাইলা অপর পাশ থেকে খুব কাঁদতে থাকে, কিন্তু ততক্ষণে আমি ফোনটা রেখে দিয়েছি, কারণ আমার যা বলার ছিল আমি সাইলাকে বলেছি। এখন নিজেকে কিছুটা হলেও হালকা মনে হচ্ছে। পেছনে তাকাতেই দেখি উর্মিলা আমার দিকে তাকিয়ে আছে। এত রাতেও মেয়েটা জেগে আছে, আমার বিশ্বাস হলো না। তাহলে কি উর্মিলা আমার সব কথা শুনে ফেলেছে? সাইলাকে হাসান সম্পর্কে যা বললাম সব কি উর্মিলা শুনে ফেলেছে? সেজন্যই এমন করে আমার দিকে তাকিয়ে আছে, নাকি অন্য কোন কারণে? আমি উর্মিলার দিকে অনেকক্ষণ হলো তাকিয়ে আছি, অপেক্ষায় আছি সে কিছু বলবে, কিন্তু কিছু বলছে না উর্মিলা। সে এভাবে চুপ করে আছে কেন? আমার অগোছালো মস্তিষ্কটা আন্দাজ করতে পারল না। অনেকটা সময় পর উর্মিলা আমার দিকে এগিয়ে এসে বলল, আপনার গার্লফ্রেন্ড আছে, আমাকে বলেননি কেন? আমি উর্মিলার এমন প্রশ্ন শুনে হাসব না কাঁদব বুঝতে পারলাম না। ভাবলাম কি আর হলো কি? তাহলে কি উর্মিলা হাসান সম্পর্কে কোনো কথাই শুনেনি? নাকি শুনেও না শোনার অভিনয় করছে আমার সাথে? তবে আমার মনে হয় সে আমার সব কথা শুনেছে এবং আমার কথা শুনেই তার ঘুম ভেঙে গিয়েছে। কিন্তু আমার কাছে কেন সে এসব লুকাচ্ছে বুঝতে পারছি না। নাকি আসলেও শুনেনি, এটাও সিউর হতে পারছি না আমি। আমি উর্মিলার দিকে কিছুটা এগিয়ে গিয়ে মন খারাপ করে বললাম, না, অমন কিছু না। গার্লফ্রেন্ড না, এমনিতেই ফ্রেন্ড ও। তখন উর্মিলা আমার আরও অনেক কাছে এসে বলল, মিথ্যা বলেন কেন? গার্লফ্রেন্ড ছাড়া কারো সাথে এত অভিমান নিয়ে কখনো কথা বলা যায় না। আমি তো আপনার কাছে কোনো কিছু লুকাইনি, অথচ আপনি আমার কাছে কত কিছু লুকিয়েছেন। আপনার মুখ থেকে হাসান কথাটা শুনে বিছানা থেকে উঠে এসেছি। কি যেন বলছিলেন হাসান নামের কাউকে নিয়ে? আমি স্পষ্ট শুনতে পাইনি, তবে খারাপ কিছুই হয়তো বলছিলেন। আপনার বন্ধুর নামও তো হাসান, আমার বয়ফ্রেন্ড। আমি ভাবলাম ওর সম্পর্কেই বলছেন। পরে মনে হলো ওর সাথে তো আপনার যোগাযোগই নেই। আপনি কিভাবে ওর সম্পর্কে জানতে পারেন? যাই হোক, আপনার গার্লফ্রেন্ড আছে জেনে অনেক খুশি হলাম। আপনার পাশে অন্য কাউকে আমার ভালো লাগছে না। কিন্তু আপনার জীবনে কেউ আছে জেনে খুব খুশি হয়েছি আমি। উর্মিলার কথাগুলো শুনে মন খারাপের মাত্রাটা আরও বেড়ে গেল। ইচ্ছে করছিল হাসান সম্পর্কে সবকিছু বলে দেই। বললে কি সে বিশ্বাস করবে? আমার কাছে তো কোনো প্রমাণ নেই।
সাইলাও তো আর আমার জন্য উর্মিলার কাছে সব সত্য বলবে না। আর উর্মিলা না হয় সবকিছু শুনে বিশ্বাসই করল। তারপর সে হাসান সম্পর্কে সব জানতে পেরে তাকে ছেড়ে দিল, আমার কাছে চলে আসো। কিন্তু এটাকে কি ভালোবাসা বলে? সে হাসান সম্পর্কে খারাপ কিছু জানতে পেরেছে বলে তাকে ছেড়ে দিচ্ছে। আমার সম্পর্কে যদি কখনো খারাপ কিছু জানতে পারে তাহলে যে আমাকেও একদিন ছেড়ে যাবে না, এর কি কোনো নিশ্চয়তা আছে? নাই। এমন ভালোবাসার কি দরকার যে খারাপ সময়ে পাশে থাকবে না? ভালোবাসার মানুষ তো সেই যে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ জেনেও থেকে যাবে শুধুমাত্র ভালোবাসার টানে, কোনো স্বার্থের টানে নয়। আমি উর্মিলাকে বললাম, গার্লফ্রেন্ড থাকলে এতদিন একটা বিবাহিত মেয়ের সাথে এক ছাদের নিচে থাকতাম না। আপনাকে বিয়েও করতাম না। কেউ ছিল না বলেই আপনার বাবার অত্যাচারে বাধ্য হয়ে বিয়েটা করেছিলাম। কিন্তু কে জানে যাকে বিয়ে করব তার একজন ভালোবাসার মানুষ আছে যার জন্য সে নিজের বিয়ে করা হাজবেন্ডকেও ছেড়ে দিতে পিছপা হবে না। আচ্ছা, আপনি যদি কখনো জানতে পারেন আপনার বয়ফ্রেন্ডের আগে অন্য কোথাও রিলেশন ছিল কিংবা আপনার সাথে সম্পর্ক থাকা অবস্থায় অনেক মেয়ের সাথেই সে প্রেম করত, তাদের সাথে খারাপ কিছুও করত, তখন কি করবেন? তাকে ছেড়ে দিবেন? আমার কথা শুনে উর্মিলা একটুও রাগ করল না। অথচ আমি ভেবেছিলাম সে অনেক রাগ করবে। সে খুব নিরীহ কণ্ঠে বলল, যেহেতু আমি এখনো এমন কিছু জানতে পারিনি তাই এসব নিয়ে ভাবছি না। তবে যাকে ভালোবেসেছি তাকে ছোট্ট একটা কারণে ছেড়ে দেওয়ার মতো মেয়ে আমি নই। আমার ভালোবাসাটা এত সস্তা না যে কারো কাছ থেকে জানতে পারলাম আমার ভালোবাসার মানুষটা খুব খারাপ, সে একাধিক মেয়ের সাথে কথা বলে। আর আমিও এসব বিশ্বাস করে তাকে ছেড়ে দিব গু। উর্মিলার উপর আমার খুব অভিমান হল। সে হাসানকে কেন এত বিশ্বাস করবে, ভালোবাসবে? আমি অভিমান ভরা কণ্ঠে উর্মিলাকে বললাম, আর যাকে বিয়ে করলেন তাকে কিভাবে ছেড়ে দিবেন? স্বামীর থেকে বয়ফ্রেন্ড কোনোদিনও আপন হতে পারে না, কোনো অবস্থাতেই না। বয়ফ্রেন্ড আপনাকে বিপদের মুখে ছেড়ে যেতে পারে কিন্তু একজন স্বামী কখনো তার স্ত্রীকে বিপদের মুখে ছেড়ে যাবে না। এই যে এতদিন ধরে আমার সাথে থাকছেন, খাচ্ছেন, কথা বলছেন, নিজের সবকিছু শেয়ার করছেন, এতদিনে কি আমার প্রতি একটুও ভালো লাগা কাজ করেনি আপনার ভিতরে? একবারের জন্যও মনে হয়নি থেকে যাই গু? তখন উর্মিলা বলল, ভালো লাগা কাজ করেনি যে তা না। একজন মানুষের সাথে এভাবে থাকলে তো তার প্রতি একটু আধটু ভালো লাগা কাজ করবেই। আমি আপনার কাছে নিজেকে অনেক নিরাপদ মনে করি, অনেক বিশ্বাস করি আপনাকে। আপনার সাথে এতদিন ধরে এক বাসায় থাকছি। আপনি কখনো আমার দিকে খারাপ নজরে তাকাননি। কখনো আমার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করেননি। অনেক সময় আমি বাথরুমের দরজা খোলা রেখেই গোসলে গিয়েছি। আপনি কখনো এসবে মনোযোগ দেননি। এসব কি যথেষ্ট না একজন মানুষের প্রতি ভালো লাগা কাজ করতে? কিন্তু শুধুমাত্র ভালো লাগা থেকেই তো আর একজন মানুষের কাছে সবসময়ের জন্য থাকা যায় না। তার জন্য ভালোবাসার দরকার হয়। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, আমি ভালোবাসি অন্য কাউকে যার সাথেই আমি আমার জীবন সংসারে নাম লেখাতে চাই। আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন না। কাজেই এমনটা কখনো হবার নয়। আমরা খুব ভালো বন্ধু আছি, এটাই হয়তো আমাদের জন্য ভালো। তবে একজনকে ভালোবাসা অবস্থায় যদি অন্য কাউকে ভালোবাসা যেত তাহলে অবশ্যই আমি আপনাকে ভালোবাসতাম। কিন্তু আমি আগেই একজনকে আমার ভিতরটা দিয়ে দিয়েছি। এখন চাইলেও আর দ্বিতীয় কাউকে আমার ভিতরটা দিতে পারবো না গে। আমি উর্মিলাকে বললাম, আপনি নিজের মনের খবর জানতে পারেন বাট অন্য কারো মনের খবর জানার চেষ্টা করবেন না। কারণ এই পৃথিবীতে কেউ কারো মনের অবস্থাটা জানতে পারে না। যদি পারত তাহলে মানুষ মানুষকে এভাবে কখনো দুঃখ দিত না। আমি কাকে ভালোবাসি, কাকে নিজের করে চাই এটা জানার ক্ষমতা সৃষ্টিকর্তা আপনাকে দেয় নাই। কাজেই এটা কখনো জানার চেষ্টা করবেন না। আগে নিজেরটা জানুন। আপনি কাকে ভালোবাসেন সেটা জানুন। নিজেকে প্রশ্ন করুন যাকে ভালোবাসেন তার সাথে আপনার সময় কাটাতে ভালো লাগে নাকি অন্য কারো সাথে গিয়ে। কথাগুলো বলে আমি বারান্দা থেকে নিজের রুমে চলে যাই। আমি চলে গেলেও উর্মিলা বারান্দায় দাঁড়িয়ে মেঘে ঢাকা আকাশটা দেখতে থাকে। আজ আকাশটাতে অনেক মেঘ জমেছে। সেটার দিকেই উর্মিলা মুগ্ধ চোখে তাকিয়ে আছে। আমার মনের আকাশেও যে মেঘ জমতে পারে সেটা সে কখনো জানবে না। কোনোদিন জানতে পারবে না আমার আকাশটাও মেঘে ঢাকা। 2 দিন পর উর্মিলা আমাকে বলল, আপনাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। আগেই বলে রাখছি আপনি না করতে পারবেন না গি। আমি কোনো ভাবান্তর না করে বললাম, কোথায় যেতে হবে? আপনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে অন্তত আমাকে সাথে যেতে বলবেন না। আর বললেও আমি যাব না।
আমার ভালো লাগে না গি। তখন উর্মিলা বলল, আরে না, বয়ফ্রেন্ডের সাথে না, আমার দূর সম্পর্কের এক ফুপির বাড়িতে যাব। খবর পেয়েছি উনি খুব অসুস্থ, হয়তো বাঁচবে না। বাবা মা চাচা চাচি সবাই ওনাকে দেখতে গিয়েছিলেন, শুধু আমিই যাইনি। আমি জানি ওখানে যাওয়াটা অনেক রিস্কি হয়ে যাবে, তবুও আমি ফুপির সাথে দেখা করতে চাই। মৃত্যুর আগে মানুষের ইচ্ছেগুলো পূরণ করতে হয়। আমিও চাই আমার ফুপির সাথে দেখা করতে। আপনিও যাবেন আমার সাথে গিয়ে? উর্মিলার এত কথার ভিড়ে আমার ভালো না লাগার বিষয়টা চাপা পড়ে গিয়েছে। কিংবা কে জানে, উর্মিলা হয়তো ইচ্ছে করেই ব্যাপারটা এড়িয়ে গিয়েছ। আমার ভালো কিংবা খারাপ লাগাতে সে মনোযোগ দিতে চায়নি। উর্মিলার কথা শুনে আমার শর্মিলা মায়ের কথা মনে পড়ল। আমার কি তাহলে একবার শর্মিলা মায়ের সাথে দেখা করা উচিত? এমনও তো হতে পারে শুধুমাত্র আমার সাথে দেখা করবার জন্য আল্লাহ তাকে এখনও বাঁচিয়ে রেখেছেন। পরের দিন উর্মিলার সাথে আমাকে যেতে হলো। না করার পর যখন উর্মিলা বলল আমাকে ছাড়া সে যাবে না, তখন বাধ্য হয়ে আমি তার সাথে যাব বলে ঠিক করলাম। উর্মিলা যখন গাড়ি থেকে তার ফুপির বাড়ির সামনে নামল, তখন কেন জানি মনে হলো এই বাড়িটা আমার অনেক দিনের চেনা। হয়তো ভুলে গিয়েছি, তবে এই বাড়িতে এর আগেও আমি এসেছি। বাড়িতে ঢোকার পর যখন শর্মিলাকে দেখতে পেলাম, তখন আর বুঝতে বাকি রইল না উর্মিলার ফুপিই হল শর্মিলা মা। উর্মিলা আর শর্মিলা মামাতো ফুফাতো দুই বোন। শর্মিলা আমাদের দুজনকে দেখে অনেক অবাক হলেও নিজের অনুভূতিটা প্রকাশ করল না। বুঝতে পারলাম মায়ের শোকে এরকম হয়ে গেছে শর্মিলা। উর্মিলা যখন শর্মিলা মায়ের কাছে গেল, তখন শর্মিলা মা উর্মিলার দিকে না তাকিয়ে আমার দিকে তাকাল। আমি উর্মিলার পেছনে ছিলাম। তারপরেও শর্মিলা মা আমার দিকে কেন এমন করে তাকালো উর্মিলা বুঝতে পারল না। আমি শর্মিলা মায়ের কাছে যেতে পারলাম না, কারণ তার শরীরের প্রায় সব জায়গাতেই কিসের যেন দাগ। এই দাগগুলোর কারণেই মানুষ তার কাছে যেতে চায়নি। অথচ এগুলো ছোঁয়াচে না। এমন না যে শর্মিলা মাকে স্পর্শ করলে এমনটা আমারও হবে। তবুও কেন জানি ভয় হতে লাগল, ঘেন্নাও হতে লাগল। তাই আমি আর উর্মিলা শর্মিলা মায়ের থেকে অনেকটা দূরেই দাঁড়িয়ে রইলাম। শর্মিলা মা দূর থেকে ভাঙা ভাঙা গলায় আমাকে বললেন, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। সেই পাপের শাস্তি আমি পেয়েছি। আমার জন্য তুমি অনেক কিছু হারিয়েছ। আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো যোগ্যতাও রাখি নাই। তবে জানো কি, আমি এখনো বেঁচে আছি তোমার সাথে কথা বলার জন্য। না হলে অনেক আগেই মরে যেতাম। যতটা দিন বেঁচে ছিলাম ততটা দিন বুঝেছি যন্ত্রণা কি, কষ্ট কি। এত যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা যায় না। কিন্তু আমি জানি এর থেকেও অনেক বেশি মানসিক যন্ত্রণা নিয়ে তোমাকে প্রতিটা দিন বাঁচতে হয়েছে। আর এর কারণ আমি। আমার জন্য আমার মেয়েটাকেও যে এভাবে কাঁদতে হবে কখনো ভাবিনি। বিশ্বাস কর শর্মিলা, কান্নাটা আমি সহ্য করতে পারি না। আমি মরার পর হয়তো শর্মিলা কেউ থাকবে না। ওর বাবা আমার সম্পর্কে জানার পর দেশেই আসেনি। হয়তো আমার মৃত্যুর পর আসবে শর্মিলা টানে। উর্মিলার সাথে তোমার পরিচয় কিভাবে হয়েছে আমি জানি না গে। উর্মিলার দিকে তাকিয়ে বলল, উর্মিলা, এই ছেলেটা অনেক ভালো। তোর ফুপি অনেক খারাপ মানুষ। খারাপ মানুষকে দেখতে এসেছিস জেনে খুব ভালো লাগল। শুনেছি তুই নাকি একটা ছেলেকে বিয়ে করে তার সাথেই আবার পালিয়ে গিয়েছিস। কথাটা বলতে বলতেই শর্মিলার মা আমাদের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কিভাবে একটা প্রাণ আমার চোখের সামনে এই পৃথিবী ছেড়ে চলে গেল বুঝতেই পারলাম না। তবে মানুষটা যে মরার পরেও অনেক শান্তি পেল সেটা বুঝতে পারলাম। কারণ বেঁচে থাকতে সে শান্তিতে ছিল না, প্রতিটা মুহূর্তে তাকে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়েছে। এর থেকে কি মৃত্যু ভালো না? শর্মিলা দরজা একপাশে দাঁড়িয়েছিল। যখন জানতে পারল তার একমাত্র আপনজন তাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছেন, ঠিক তখনই কান্নায় ভেঙে পড়ল শর্মিলা। উর্মিলার চোখেও পানি। আমার চোখে পানি নেই, তবে ভিতরটা পুড়ে যাচ্ছিল। আফসোস হচ্ছিল কেন আর কিছু সময় আগে আসলাম না, কেন কথাগুলো শেষ করতে পারলাম না। আমি শর্মিলা কাছে গিয়ে শর্মিলাকে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করলাম। শর্মিলাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। হঠাৎ করেই শর্মিলা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমি কি করব বুঝতে পারছিলাম না। এমন একটা সময়ে কি তাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে দূরে সরিয়ে দেওয়া উচিত নাকি জড়িয়ে ধরা উচিত? আমি তাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে থাকলাম। সে কান্না করুক, তার আজ কান্না করার দিন। আমাকে জড়িয়ে ধরে সে কাঁদছে, এটা উর্মিলা সহ্য করতে পারছে না। তাই হয়তো আমার কাছে এসে শর্মিলাকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে নিজে শর্মিলাকে সান্ত্বনা দিতে লাগল।
শর্মিলাকে জড়িয়ে ধরে উর্মিলাও কাঁদতে লাগল। কারণ উর্মিলা জানে শর্মিলা আপন বলতে ওই একজন ছাড়া আর কেউ রইল না। উর্মিলার কান্না থেমে গেলেও শর্মিলার কান্না থামে না। সে অনবরত কাঁদতে থাকে। মানুষ তার আপনজনকে হারিয়ে কতটা আঘাত পেতে পারে সেটা শর্মিলাকে দেখে আমি উপলব্ধি করছি। শর্মিলার মায়ের জন্য শর্মিলার কান্নাটা শোভা পায়। সে একজন খারাপ মানুষ ছিল এটা জানার পরেও শর্মিলা তার জন্য চোখের জল ফেলছে। আমারও তো এমন একদিন আসবে যেদিন বাবা মায়ের মৃত্যুতে কাঁদতে হবে। তারা বেঁচে থাকতে আমি তাদের থেকে দূরে দূরে থাকছি, যদিও তারাও আমাকে কাছে টানার চেষ্টা করেনি খুব একটা। তবে ছেলে হিসেবে বাবা মায়ের প্রতি আমারও একটা দায়িত্ব আছে। পৃথিবীতে সব বাবারা তো আর এক হয় না। আমার বাবাও হয়তো একটু আলাদা। তাই আমার সাথে এমন করেছে। শর্মিলা যদি তার মায়ের সবকিছু জানার পরেও মৃত্যুর আগে তার পাশে থেকে সেবা যত্ন করতে পারে, একজন আদর্শ সন্তানের দায়িত্ব পালন করতে পারে, তাহলে আমি কেন পারব না শেষ বয়সে আমার বাবা মায়ের পাশে থাকতে? সত্যি বলতে শর্মিলাকে দেখে নিজের বাবা মাকে অনেকটা মিস করেছি। এমনটা আগে করিনি। কিন্তু আজ মনে হলো আমার মাও হয়তো আমার জন্য কাঁদে, যেমনটা শর্মিলা মা মরার আগে শর্মিলা জন্য কেঁদেছিল। 2 দিন শর্মিলা ওখানে থাকলাম আমরা। তারপর চলে আসলাম। শর্মিলা এতটাই ভেঙে পড়েছিল যে সে আমার আর উর্মিলাকে সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেনি একটাবারের জন্যেও। অথচ আমি ভেবেছিলাম আমাকে আর উর্মিলাকে এভাবে একসাথে দেখে শর্মিলা অনেক প্রশ্ন করবে, অনেক কিছু জানতে চাইবে। কিন্তু তেমন কিছুই জানতে চাইল না শর্মিলা। তার মানে কি শর্মিলা ইমোশনগুলো তার মায়ের জন্য ছিল, আমার জন্য ছিল না? সে তার মায়ের জন্য আমার কাছে ফোন দিয়ে কান্না করত। অনেকদিন আগে আমাকে ভালোবাসতে চেয়েছিল, এমন তো না যে আমাকে ভালোবেসেছিল। এতদিনে নিশ্চয়ই ভালোবাসার মতো কাউকে খুঁজে নিয়েছে শর্মিলা। আমিও এটাই চেয়েছি। আমি চাইনি সে আবার আমাকে ভালোবাসুক। আগে হয়তো তার ভালোবাসাটা আমি ফিরিয়ে দিতে পারতাম না, কিন্তু এখন তাকে গ্রহণ করার মতো অবস্থায় আমি নেই। কাজেই শর্মিলা যদি নিজের সুখের জন্য কাউকে খুঁজে নিয়ে থাকে তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। কারণ আমিও চাই মেয়েটা তার একাকিত্ব দূরে করে কষ্টের জীবনের অবসান ঘটিয়ে সুখে শান্তিতে বেঁচে থাকুক। আজকের মতো দ্বিতীয় পর্বটি এখানেই শেষ করলাম। গল্পটি শুনে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে গল্পের শেষ পর্বটি দেওয়া হবে। শেষ পর্বটি অনেক অনেক মজাদার হতে চলেছে। তাই বন্ধুরা, গল্পের শেষ পর্বটি শোনার জন্য অনুরোধ রইল। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো গল্পের দ্বিতীয় পর্বটি এখানেই শেষ করলাম।